মা, ও মা, তুমি কোথায় যাচ্ছ বলো তো? মারে, আমি দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছি। কেন, কিছু বলবি নাকি রে মা? হ্যাঁ মা, আমার খাতা কলম শেষ হয়ে গেছে। তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য কিছু খাতা কলম নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, তুই কোনো চিন্তা করিস না। আমি বাড়ি ফেরার সময় তোর জন্য খাতা কলম নিয়ে আসবো। এই কথা বলে টুনি দুধ নিয়ে বাজারে চলে যায়। আর দুধ বিক্রি করে বাসায় ফেরার সময় টুকির জন্য খাতা কলম নিয়ে বাসায় ফেরে। আর এভাবেই সেই দিনটি কেটে যায়। আর পরের দিন সকালে টুনি তার গাভীটিকে বলতে থাকে, লালি, তুই চল তো, তোকে মাঠে নিয়ে যাই, কচি কচি ঘাস খাবি। ঠিক আছে টুনিমা, চলো তবে। আবার আমার অনেক ক্ষুধাও পেয়েছে। খিদে পেয়েছে সে তো আমি জানি। কথা আর না বাড়িয়ে চল এবার, তোকে মাঠে নিয়ে যাই। এরপর টুনি তার গাভীকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। লালি, ওই দেখ, ওই জমিটাতে অনেক ঘাস দেখা যাচ্ছে। তুই আজ পেট ভরে ঘাস খেতে পারবি। হ্যাঁ টুনিমা, তুমি ঠিক কথাই বলেছ। এই ঘাসগুলো কচি, আজ আমি মন ভরে খাবো। এই কথা বলে লালি ঘাস খেতে শুরু করে। আর লালির ঘাস খাওয়া শেষ হয়ে গেলে টুনি লালিকে নিয়ে বাড়িতে চলে যায়। মা, তুমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে গেছিলে, আর আমি তোমাকে সে কখন থেকে খুঁজেই যাচ্ছি। মা, তুমি জানো সুখী মাসি কি বলেছে? কি বলেছে রে মা? সুখী মাসি বলেছে লালির দুধ অনেক ভালো আর সুস্বাদু। সুখী মাসি প্রতিদিন তোমার থেকে 1 কেজি করে দুধ নেবে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আমি প্রতিদিন সুখীকে 1 কেজি করে দুধ দিব। সুখী, এই সুখী, কোথায় গেলি রে? এদিকে একটু আয়। কি হয়েছে টুনি, এভাবে ডাকছিস কেন? তুই নাকি প্রতিদিন 1 কেজি করে দুধ চেয়েছিস, আর তাই তো আমি তোর কাছে এলাম। হ্যাঁ টুনি, তুই ঠিক শুনেছিস। আমি তোর গাভীর দুধ ছাড়া অন্য গাভীর দুধ খেতেই পারি না রে। কারণ অন্য গাভীওয়ালাগুলো তো 1 কেজি দুধ পানি দিয়ে 2 কেজি দুধ বানিয়ে দেয়। এতে দুধের স্বাদ ও পুষ্টি কিছুই থাকে না। আমি তো তোকে চিনি, তুই এমন কাজ করবিই না। আর তাই তো তোকে বিশ্বাস করে তোর থেকে প্রতিদিন 1 কেজি করে দুধ চেয়েছি। দিতে পারবি তো? তুই চিন্তা করিস না সখী, তোর দুধ তুই পেয়ে যাবি। এই কথা বলে টুনি বাড়িতে চলে যায়। আর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি তার গাভীর দুধ বিক্রি করে খুব সুখে দিন কাটাতে থাকে। কিন্তু বনের এক দুষ্টু পাখির নজর পড়ে টুনির গাভীর ওপর। এই গাভীটা তো দেখছি অনেক দুধ দেয়। টুনি এই গাভীর দুধ বিক্রি করেই অনেক ধনী হয়ে যাচ্ছে, আর আমি তা চেয়ে চেয়ে দেখছি। এটা তো হতে দেয়া যাবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এই গাভী কসাইয়ের কাছে বিক্রি করি, তাহলে অনেক টাকা পাবো। হ্যাঁ, আমি তাই করব। হা 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 হা। অনেক টাকার মালিক হব আমি। মা টুকি, আমার শরীরটা যে আজ ভীষণ খারাপ লাগছে রে মা। মনে হচ্ছে জ্বর আসবে। আমি আজ লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যেতে পারবো না। তুই একটু লালিকে খাইয়ে আনবি? তোমার শরীর খারাপ করছে, আর তুমি সেই কথা আমাকে এখন বলছো? এখন আমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যাব, নাকি তোমার ওষুধ নিয়ে আসতে যাব? বলো তো। মা টুকি, আমার জন্য ওষুধ নিয়ে আসতে হবে না রে মা। তুই লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যা। লালির যে অনেক ক্ষুধা পেয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে এখন লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। সেখান থেকে এসেই তোমার জন্য ওষুধ নিয়ে আসতে যাব। এরপর টুকি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। আর এইদিকে কালু কাক টুকিকে ফলো করতে থাকে। আরে আরে, এ কি দেখছি আমি? টুকি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে, তাহলে তো ভালোই হয়েছে। এই টুকিকে ভুলিয়ে ভালিয়ে এখান থেকে সরিয়ে দিয়ে লালিকে কসাইয়ের কাছে নিয়ে যাব। কি রে টুকি, তুই এখানে কি করছিস? কালু আঙ্কেল, আমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছি। ও আচ্ছা, তা তুই কিছু খাসনি নাকি?
তোর মুখটা এমন শুকনো শুকনো দেখাচ্ছে কেন? তোর নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে। এখান থেকে পশ্চিমে গেলেই তুই একটা আপেল গাছ দেখতে পাবি। সেই গাছে অনেক আপেল আছে, তুই সেখানে যা আর আপেল খেয়ে আয়। আমি ততক্ষণ তোর এই লালিকে পাহারা দিচ্ছি। না না কালু আঙ্কেল, আমার খিদে পায়নি, তাই আমি আপেল খেতে যাব না। কি বলছিস কি? তোকে তো দেখে মনে হচ্ছে তোর অনেক খিদে পেয়েছে। চিন্তা করিস না, আমি লালির কিচ্ছু হতে দেব না। আমি লালিকে দেখেই রাখবো, তুই গিয়ে আপেল খেয়ে আয়। কালু আঙ্কেল, তোমাকে লালিকে পাহারা দিতে হবে না, কারণ আমি কোথাও যাব না। মা বলেছে লালিকে ছেড়ে কোথাও না যেতে। তুমি এখান থেকে চলে যাও। টুকির এমন কথা শুনে কালু আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এই টুকির দেখছি পেটে পেটে অনেক বুদ্ধি। এত চেষ্টা করার পরেও এক পাও এখান থেকে সরাতে পারলাম না। মা যেমন, মেয়েটা হয়েছে তেমন, কিন্তু আমিও কালু কাক, হাল ছাড়ার পাত্র নই। আমি ওই লালিকে চুরি করেই ছাড়বো। এরপর কালু কাক বাড়িতে চলে যায় আর টুকিও লালিকে ঘাস খাইয়ে বাড়িতে নিয়ে আসে। আর সে টুনির জন্য ঔষধ নিয়ে আসতে যায় এবং কিছুক্ষণ পর ঔষধ নিয়ে এসে টুনিকে দেয়। মা, ও মা, এই নাও ঔষধ, তুমি এই ওষুধটা খেয়ে নাও, দেখবে তোমার রোগ একদম ভালো হয়ে যাবে। মা টুকি, তুই আমার জন্য ঔষধ নিয়ে এসেছিস? আমি না তোকে বললাম ঔষধ লাগবে না? তুমি কোনো কথা বলো না তো, চুপচাপ ওষুধটা খেয়ে নাও দেখি। এরপর টুনি আর কিছু না বলেই ওষুধটি খেয়ে নেয়। এভাবে সেই দিনটি কেটে গেল। আর পরের দিন সকালে কালু কাক টুনির বাড়িতে আসে। টুনি, এই টুনি, তুই ভেতরে আছিস? তাড়াতাড়ি একটু বাইরে আয় তো। কি হয়েছে কালু দাদা? তুমি সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে রে টুনি। মিনু মাসি অনেক অসুস্থ, তাই বারবার মিনু মাসি তোকে দেখতে চাইছে। পাশের বন থেকে তোতা খবর পাঠিয়েছে। এসব তুমি কি বলছো কালু দাদা? মা অসুস্থ, মা আমাকে দেখতে চাইছে। আমি এখনই মায়ের কাছে যাব। হ্যাঁ টুনি, তুই এক্ষুনি টুকিকে নিয়ে মাসির বাড়িতে চলে যা। এই কথা বলে কালু সেখান থেকে চলে যায় আর টুনি টুকিকে বলতে থাকে, মা টুকি, তোর ঠাম্মাকে দেখতে যেতে হবে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে রে মা। কিন্তু পাশের বন তো অনেকটা দূরে, গাড়িও তো পাওয়া যাবে না। তাহলে আমরা এতটা পথ যাব কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা। টুনিমা, তুমি কোনো চিন্তা করো না, তুমি আর টুকি মিলে আমার পিঠে চড়ে বসো, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। লালি, তুই এসব কি বলছিস? হ্যাঁ টুনিমা, আমি ঠিকই বলছি। তোমরা আর দেরি না করে আমার পিঠে চড়ে বসো, আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি। এরপর টুনি আর কিছু না ভেবেই টুকিকে নিয়ে লালির পিঠে ওঠে আর লালি টুনিদেরকে পাশের বনেতে নিয়ে যায়। আর এটা দেখে তো কালু কাক বলতে থাকে, হায় হায় রে, কি ভাবলাম আর কি হলো। ভেবেছিলাম টুনি ওর মেয়ে টুকিকে নিয়ে পাশের বনে যাবে, আর এই সুযোগে আমি ওর গাভী লালিকে চুরি করব। আর কি হলো, টুনি তো ওর গাভীকে বাড়িতে রেখেই গেল না, উল্টো ওরই পিঠে করে পাশের বনে যাচ্ছে। চালাকি করে টুনিকে পাশের বনে পাঠিয়ে আমার কি উপকার হলো? দূর দূর, আর ভালোই লাগে না। অন্যকে বোকা বানাতে গিয়ে আমি নিজেই বোকা হয়ে গেলাম। কি গিন্নি, তোমার কি হয়েছে? তোমাকে এত মলিন দেখাচ্ছে কেন? তোমাকে কেউ কি কিছু বলেছে? বলো, তুমি এমন চুপ করে থেকো না। রোনা, তুমি বলো না, আমাদের সন্তান নেই জন্য কি সব দোষ আমার? রোনা, আমার যে এই অপমান আর সহ্য হচ্ছে না। সৃষ্টিকর্তা কেন আমাদেরকে সন্তান দিল না? বলো না, আমরা কি ক্ষতি করেছি?
টুনি, এমন অস্থির হও না, শান্ত হও। আর শোনো, আমরা কোনো পাপ করিনি। একদিন দেখবে আমাদের ঘর আলোকিত করে সন্তান আসবে। সেই দিন আর কবে টোনা? আমি যে আর ধৈর্য ধরে থাকতে পারছি না। বনবাসীদের অপমান শুনলে মনে হয় মরেই যাই। এমন কথা বলো না বউ, তুমি না থাকলে যে আমিও বাঁচবো না। কেঁদো না তুমি, শান্ত হও। আর দেখো, আমার কিন্তু কাজে যেতে দেরি হচ্ছে। আমাকে জলদি কিছু খেতে দাও তো, নাকি আমি না খেয়েই যাবো। কান্নাকাটি করে আমার সময় তুমি নষ্ট করো না। ঠিক আছে, এই চোখ মুছলাম, আর কাঁদবো না। যাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এ কি, আপনি কে? আর এখানে এভাবে বসে আছেন কেন? আপনাকে তো কখনো আমি এই বনে দেখিনি। আর আপনাকে দেখে তো অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। আপনার কি কোনো সমস্যা? বাবা, আমি এক বৃদ্ধ তান্ত্রিক। আমি যে অন্য বন থেকে এখানে এসেছি। আমার যে বড্ড ক্ষুধা লেগেছে বাবা। আমি এই বনের সবার কাছে খাবার চেয়েছি, কিন্তু কেউই আমায় কোনো খাবার দিয়ে সাহায্য করেনি বাবা। আর তাই তো আমি দুর্বল ক্লান্ত হয়ে এখানেই বসে আছি। ও, এই ব্যাপার। তবে তান্ত্রিক বাবা, আমার কাছে তো কোনো খাবার নেই, আর সামনেই আমার বাড়ি। চলুন, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব, আর আপনাকে আমি খেতে দেব। টুনি, ও টুনি, কোথায় তুমি? এদিকে এসো, আর দেখো আমি কাকে নিয়ে এসেছি। একে টোনা, তুমি এটার সাথে কাকে নিয়ে এসেছো? আর কে ইনি? তান্ত্রিক বাবা, পাশের বন থেকে এই বনে এসেছে। অনেক ক্ষুধার্ত তান্ত্রিক বাবা, জলদি তুমি কিছু খেতে দাও তো। বাবা আসুন, ঘরে আসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আছি রান্নাঘর থেকে। টোনা তান্ত্রিককে নিয়ে ঘরে যায়, আর টুনি তান্ত্রিককে খেতে দেয়। খাওয়া শেষে তান্ত্রিক বলে, আচ্ছা বাছা, আমি তো অনেকক্ষণ থেকে এখানে এসেছি, কিন্তু এখন পর্যন্ত তো তোদের কোনো বাচ্চা কাচ্চাকে দেখতে পেলাম না। আসলে তান্ত্রিক বাবা, আমাদের কোনো সন্তান নেই, আমরা নিঃসন্তান। ঈশ্বর আমাদেরকে কোনো সন্তান দেয়নি বাবা। ও, এই ব্যাপার। তোরা এ নিয়ে কোনো চিন্তা করিস না, আর মন খারাপও করিস না। দাঁড়া দাঁড়া, আমি পুটলি থেকে একটা ফল বের করছি। এই নে বাবা, এই ফলটা খেলে তোর স্ত্রী গর্ভবতী হবে বাবা। আর তোদের যে এই ফলটা খেলে তোদের সন্তান হবে, আর যে সন্তান হবে তাদের মাঝে লোভনীয় কিছু থাকতে পারে। সে লোভনীয় ক্ষমতার অধিকারী হতে পারে। তোদেরকে লোভ করা যাবে না, কিন্তু যদি তোরা ভুলবশত লোভ করে বসিস, তাহলে কিন্তু তোদের সন্তানের ক্ষতি হবে বাবা, অনেক বড় ক্ষতি। সে যাই হোক, আমাকে সাহায্য করার জন্য তোদের অনেক ধন্যবাদ। আমি তবে এবার আসি বাছা। গিন্নি, নাও নাও, জলদি ফলটা খেয়ে নাও, শুভ কাজে যে দেরি করতে নেই। টুনি ফলটা খেয়ে নেয়, আর ফল খাওয়ার কিছুদিন পরই টুনি গর্ভবতী হয়। আর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে টুনি দুটো ডিম দেয়। এক পর্যায়ে টুনি ডিমে তা দিতে দিতে টুনির ডিম ফুটে দুটো ছানা বেরিয়ে আসে। আজ আমি অনেক খুশি, আমাদের দুটো সন্তানের জন্ম হয়েছে। টুনি, আমাদের কন্যাদের নাম টুকি আর টিনটিন। ভারী মিষ্টি নাম তো, আমার অনেক পছন্দ হয়েছে টোনা। টুনি দেখো, আমাদের কন্যাদের পালক কেমন জানি সোনার মতো চকচক করছে। একটা ভালো করে দেখো তো, এগুলো সোনার নাকি? হ্যাঁ টোনা, দুটো কন্যার পালকই তো সোনার। তার মানে তান্ত্রিক বাবার কথাই সত্যি হয়েছে। তবে যাই হোক, আমরা কোনো লোভ করব না, আমরা তাদেরকে সব সময় দেখে শুনে রাখবো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বনের পাখিরা যেন আমাদের কন্যাদের এই গুণের কথা না জানতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যাই, আমি বাজার থেকে কন্যাদের জন্য খাবার নিয়ে আসি, তুমি সাবধানে থেকো। কি ব্যাপার টোনা, কদিন থেকে দেখছি তোমার মনটা খুব খারাপ, আর তুমি কন্যাদের সঙ্গে কথা বলো না। কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো তো। টুনি, আমি কয়েকদিন থেকে একটা বিষয় ভাবছি। আমরা তো গরিব, আর আমাদের কন্যাদের সোনার পালক। যদি আমরা গা থেকে কয়েকটা পালক নিয়ে বিক্রি করি, তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। আমাদের আর কষ্ট করতে হবে না গো। আমার যে এত কষ্ট আর ভালো লাগে না, ঠিকভাবে রোজগারও হয় না। এইসব তুমি কি বলছো টোনা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আর তান্ত্রিক বাবার কথা কি তোমার মনে নেই? আর লোভ করলে তো আমাদের কন্যাদের ক্ষতি হতে পারে। আরে, তুমি ওই কথাগুলোই ভাবছো?
তান্ত্রিক বাবা আমাদেরকে মিথ্যে কথা বলেছে যাতে আমরা ধনী না হতে পারি। আর তুমি দেখো আমাদের কিচ্ছু হবে না। না টোনা, তুমি এমনটা করবে না। আর আমার কন্যাদের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাকে ছাড়বো না। এরপর টোনা তার দুই কন্যাকে ডাকে আর দুই কন্যা টোনার কাছে আসে। টোনা, না তুমি ভুল করছো, ওদের অনেক বড় ক্ষতি হতে পারে। টোনা, তুমি লোভ ত্যাগ করো বলছি। বাবা, বাবা তুমি এসব কি করছো বাবা? ও ছাড়ো বাবা, ছাড়ো, আমাদের খুব কষ্ট হচ্ছে, আমার শরীরটা পুড়ে যাচ্ছে বাবা। মা, মা বাঁচাও, মা বাঁচাও আমাকে। ওরা দুই কন্যা মাটিতে লুটিয়ে পড়ে, ওদের শরীর অবশ হয়ে যায়, ওরা ঠিকভাবে নড়াচড়াও করতে পারে না। বলেছিলাম না ওদের ক্ষতি হবে, দেখলি তো? এবার ওদেরকে তুমি ভালো করে দাও। তুমি অপরাধী, তুমি বাবার নামের কলঙ্ক, লোভী কোথাকার। আমি তোমার নামে পুলিশে মামলা করব। ওদের যে অনেক কষ্ট হচ্ছে। আমার সন্তান। শান্ত হও টুনি, আমি ভাবতে পারিনি যে তান্ত্রিক বাবার কথাই ঠিক হবে। তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি। মা, তোরা আমাকে ক্ষমা করে দে, আমি এক্ষুনি যাচ্ছি তান্ত্রিককে ডাকতে। টোনা কাঁদতে কাঁদতে সেই তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সবটা খুলে বলে। আমি তো তোদেরকে আগেই বলেছিলাম বেশি লোভ না করতে। এখন তো তোদের দুই কন্যাকে ভালো করার উপায় আমার জানাই নেই। এত বড় শাস্তি আমাকে দেবেন না তান্ত্রিক বাবা, আমার কন্যারা যে অনেক কষ্ট পাচ্ছে। দয়া করে কোনো একটা উপায় বলে দিন। আমি আমার লোভের শাস্তি পেয়েছি, আর কখনো এমন লোভ করব না। শান্ত হ বাচ্চা, শান্ত হ। একটা উপায় আছে, তবে তাতে তোর কন্যারা ভালো হবে কিনা তা আমি জানি না। আর উপায়টা হলো বাঁশের ঘর বানিয়ে দুই কন্যাকে সেই বাঁশের ঘরে রেখে উত্তরের নদীতে ভাসিয়ে দিতে হবে। ওই উত্তরের নদীতে পরিমাতা বসবাস করে। পরিমাতা যদি তোর কন্যাদের দেখে মায়া হয় তাহলে পরিমাতা তোর কন্যাদের সুস্থ করে দিতে পারে। আর যদি না হয় তাহলে যে কিছুই করার নেই। তাড়াতাড়ি বাড়িতে গিয়ে বাঁশের ঘরে করে দুই কন্যাকে জলে ভাসিয়ে দে। টোনা তান্ত্রিকের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করে না। তান্ত্রিকের কথা মতো বাঁশের ঘর বানিয়ে তার মধ্যে অসুস্থ দুই কন্যাকে রেখে জলে ভাসিয়ে দেয়। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের কন্যাদেরকে এই বিপদ থেকে রক্ষা করো। টোনা টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে। এদিকে অসুস্থ দুই কন্যা বাঁশের ঘরেই ভাসতে থাকে। টোনা টুনির দুই কন্যা অবশ হয়ে গেলেও কথা বলতে পারত। তিন বোন, আমার যে অনেক কষ্ট হচ্ছে, তুই আত্মনাদ করিস না, একটু শান্ত হ। হে সৃষ্টিকর্তা, আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দাও। ওরা বাঁশের ঘরে ভাসতেই থাকে। এমন সময় পরি ওদের আত্মনাদ শুনে ওখানে আসে। আরে আরে, নদীর জলে বাঁশের ঘর থেকে কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। দেখি তো গিয়ে কে এভাবে কান্না করছে। জলে ভাসা বাঁশের ঘরে দুই কন্যা। এই দুই কন্যা, তোমরা এভাবে কাঁদছো কেন বলো তো? আর তোমরা এই বাঁশের ঘরে কি করে এলে বলো তো? ওকে পরীকে সব কথা খুলে বলে। আর সব শুনে পরি বলে, তোমাদের বাবার লোভের শাস্তি কিনা তোমরা দুজন ভোগ করছো। আহা, কি সুন্দর মিষ্টি চেহারা তোমাদের। দাঁড়াও, আমি তোমাদের সুস্থ করে দিচ্ছি। তোমার বাবার লোভের শাস্তি তোমরা পেতে পারো না। পরি জাদু করে ওদেরকে ঠিক করে দেয়। পরিমাতা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে ভালো করে দেওয়ার জন্য। কিন্তু এবার আমরা বাড়ি যাবো কি করে? আমরা তো রাস্তা চিনি না। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের নিয়ে যাব বাড়িতে। চলো চলো তবে। পরি জাদু করে দুই কন্যাকে নিয়ে সোজা ওদের বাড়িতে চলে আসে। দুই কন্যা ওদের বাবা মাকে সবটা খুলে বলে। তোমরা কিন্তু আর কখনো লোভ করবে না, বুঝেছো? তোমাদের এমন লোভের জন্য এর পরবর্তীতে তোমাদের দুই কন্যা যদি অসুস্থ হয় তাহলে কিন্তু ওদের আর কেউ বাঁচাতে পারবে না। কথাটা কিন্তু মনে রাখবে। পরি চলে যায় আর দুই কন্যাকে পেয়ে টোনাটুনি অনেক খুশি হয়। আজ বনি একটা শুকনো খড়িও নেই। কি খড়ি নেব আমি, আর কি করে বা বাড়িতে গিয়ে রান্না বসাবো? নিশ্চয়ই কাকুনি আমার আগে এসে সব শুকনো খড়ি নিয়ে গেছে। ও জ্বালায় আমি বনি ঠিকঠাক ভাবে খড়ি কুড়াতেও পারি না। এই ছাগল ছাড়, আমার পাতা ছাড়,
আমার যে খুব লাগছে। আমার পাতা ছিঁড়ে খাওয়া বন্ধ কর তুই। দূর হ, দূর হ। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এই ছাগল যে আমাকে খেয়ে ফেললো। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। আরে আরে, কে যেন চিৎকার করছে। ওই যে ওই ঝোপের আড়াল থেকেই আছে। কেউ যেন সাহায্য চাইছে। যাই তো দেখি তো, ঝোপের ভেতরে কি আছে আর কে বা বিপদে পড়েছে। এই কথা বলে টুনি ঝোপের আড়ালে যায় আর গিয়ে দেখে একটা ছাগল কলা গাছের চারা খাচ্ছে। এই ছাগল, যা যা, দূর হ। এই কলা গাছকে ছেড়ে দে। সর সর, যা যা, হিস হিস। আহ, তুমি আমাকে বাঁচালে গো। তুমি যদি ঠিক সময় এখানে না আসতে, তবে ওই শয়তান ছাগল আমাকে যে একদম খেয়ে ফেলতো জানো। বড্ড উপকার করলে তুমি আমার। তোমার উপকার তো করলাম, কিন্তু এ কেমন কলা গাছের চারা তুমি, যে কিনা এভাবে কথা বলতে পারো? তোমাকে বাঁচিয়ে আবার কোনো ভুল করলাম না তো? তুমি কোনো ডাইনির কলা গাছ চারা নাও তো? না গো, আমি কোনো ডাইনির কলা গাছের চারা নই, কিন্তু আমি এক জাদুই কলা গাছের চারা। এক বুড়ি আমাকে এখানে রোপণ করে কোথায় যে চলে গেছে, সে আর আসেনি আমার কাছে। বুড়ি তো আসে না, কিন্তু একটার পর একটা বিপদ আসতেই থাকে। এই বনে থাকলে যে আমি মরে যাব। আহা, তুমি তো বড্ড অসহায় কলা গাছের চারা। আচ্ছা শোনো, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি। আমার বাড়িতে তোমার কোনো বিপদ হবে না। আমি তোমার পরিচর্যা করব। তুমি যাবে যাবে আমার বাড়িতে? সত্যি? এই জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে যাবে তোমার বাড়িতে? আমি যাব। তাহলে নিয়ে যাও আমাকে তোমার সাথে। আমাকে রোপণ করো নিয়ে গিয়ে তোমার বাড়ির আঙ্গিনায়। এরপর টুনি কলা গাছ চারার কথা শুনে কলা গাছের চারাকে সেখান থেকে তুলে নিয়ে তার বাড়িতে চলে যায় আর বাড়ির আঙ্গিনায় রোপণ করে। আর এভাবে সে দিনটি কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে। পরের দিন সকালবেলা, এমা, এটা আমি কি দেখছি? কলা গাছের চারা কিনা এক রাতেই বড় হয়ে গেছে, আবার সেই গাছে সোনার কলাও ধরেছে। হায় হায়, এটা কি করে সম্ভব? আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। টুনি, এত অবাক হওয়ার তো কিছু নেই। আর আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি এক জাদুই কলা গাছ। আমি চাইলে বড় হতে পারবো আর চাইলে সোনার কলা ধরাতে পারবো। শোনো টুনি, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছো আর তারই উপহার আমার সোনার কলা। তুমি এই সোনার কলা বাজারে বিক্রি করে তোমার অভাব দূর করো। তুমি তোমার সোনার কলা দিয়ে আমাকে বিপদ থেকে রক্ষা করবে? সত্যি তুমি অনেক ভালো কলা গাছ। কলা গাছ আর টুনি যখন এভাবে কথা বলছিল, ঠিক সেই সময় কাকলিকা সেখানে আসে। হ্যাঁ রে টুনি, তোর কাছে কি চিনি ধার হবে রে? আমার ঘরে না চিনি শেষ হয়ে গেছে। আরে আরে টুনি, এ আমি কি দেখছি? তোর বাড়িতে কি না কলা গাছে ধরা সোনার কলা? এই কলা গাছ তুই কোথায় পেয়েছিস রে? বল না, আমাকে বল। ও কাকুলি, তুই কলা গাছের কথা বলছিস? আরে শোন, বলছি তোকে সব ঘটনা। এই কথা বলে টুনি সরল বনে কাকলিকে জাদুই কলা গাছের ব্যাপারে সবটা খুলে বলে। সব শুনে কাকলির মনে লোভ জন্মে আর কাকলি কাক টুনিকে বলে, শোন টুনি, তোকে আমি অনেক টাকা দেব। এই কলা গাছ আমার কাছে বিক্রি করে দে। তুই এই কলা গাছের ভালোভাবে যত্ন নিতে পারবি না রে? বল, আমাকে বল, তুই কত টাকা নিবি? খবরদার টুনি, তুমি আমাকে বিক্রি করে দিও না। আমি এই কাকুলির চোখে স্পষ্ট লোভ দেখতে পাচ্ছি। তুমি তোমার ভাগ্য অন্য কারো হাতে তুলে দিও না। তাড়িয়ে দাও কাকুলিকে। আমার কলা গাছ আমাকে নিষেধ করে দিয়েছে। আমার কলা গাছ আমি তোকে দেব না। যা তো বাপু, যা, চলে যা এখান থেকে। টুনির এসব কথা শুনে কাকুলি কিছু না বলে সেখান থেকে চলে আসে আর পথের মধ্যে নিজে নিজে বলতে থাকে, ওই টুনির কাছ থেকে যে করেই হোক ওই জাদুই কলা গাছে আমাকে নিতেই হবে। কিন্তু কি উপায় বের করব আমি? ওই জাদুই কলা গাছ না পেলে যে বড়লোক হওয়ার সুযোগ আমার হাতছাড়া হয়ে যাবে। কাকুলি একা একা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই একটা তান্ত্রিক কাকুলির সামনে আসে। মারে, আমি এক বুড়ো তান্ত্রিক, আমাকে কিছু টাকা দিবি রে? আমি কিছু কিনে খাবো, খিদের জ্বালায় যে বড্ড কষ্ট পাচ্ছি।
তুমি আমার কাছে টাকা চাচ্ছ, ঠিক আছে, আমি তোমাকে টাকা দেব। তার আগে আমাকে একটা উপকার করে দিতে হবে গো। এক জাতের কলা গাছকে বসে আনার জন্য কোনো ওষুধ দিতে হবে। ঠিক আছে, আমি তোকে ঔষধ দেব, তবে এই ওষুধ শুধু 3 ঘন্টা কার্যকর থাকবে। তারপরে সেই জাদুই কলা গাছে বশ কেটে যাবে। এই নে তরলে শিশি। এই কথা বলে তান্ত্রিক কাকলিকে তরলে শিশি দেয়, আর তার বিনিময়ে কাকলি তান্ত্রিককে 2টো পয়সা দেয়। তারপর বনের মধ্যে রাত নেমে আসে। কাকলি তরলে শিশি হাতে কলা গাছের সামনে যায়। একে কাকলি, রাতের আধারে তুই এসেছিস আমার কাছে, কি চাস বল? তোর মতলব তো ভালো নয়, তুই চলে যা বলছি এখান থেকে। চলে তো যাবই, সাথে তোকেও নিয়ে যাব। এই কথা বলে কাকলি সেই কলা গাছে তরল ছিটিয়ে দেয়, আর সাথে সাথে কলা গাছটি নেতিয়ে পড়ে। সেই সুযোগে কাকলি কলা গাছটিকে তুলে নিয়ে কাকলির বাড়িতে নিয়ে যায়। এই কলা গাছ এখন কোথায় রোপণ করি? বাড়ির আঙ্গিনায় রোপণ করলে তো টুনি দেখে ফেলবে। পেয়েছি বুদ্ধি, এই কলা গাছ আমি আমার ঘরের মধ্যে রোপণ করব। তারপর এই কলা গাছের বশ কেটে গেলেও আমার আর কোনো ভয় নেই। এই কথা বলে কাকলি কলা গাছটি ঘরের মধ্যে রোপণ করে। পরের দিন সকালবেলা, হে কি, আমার কলা গাছ কোথায়? আর কে দিয়ে গেল আমার কলা গাছ? কাল কাকলি আমার কলা গাছের ওপর লোভ দিয়েছিল, নিশ্চয়ই ওই কাকলি আমার কলা গাছটা নিয়ে গেছে। যাই তো, কাকলি দিদির বাড়িতে যাই আর আমার কলা গাছের ব্যাপারে জেনে আসি। কাকলি দিদি, তুমি কি আমার কলা গাছটা নিয়ে এসেছো গো? আসলে আমার আঙিনায় কলা গাছটা নেই গো। কাল তো আমাকে তুই কলা গাছ দিসনি, তাহলে এখন আমি তোর কলা গাছ কোথায় পাবো বল? এই টুনি, এই তুই আবার আকার ইঙ্গিতে আমাকে চোর প্রমাণ করতে চাইছিস নাকি? হ্যাঁ, আমি তোমাকে কখন চোর বললাম বলো? তুমি তো সেটা নিজে নিজেই ভেবে নিচ্ছ গো কাকলি দিদি। ওরে, তোরা কি কোথায় আছিস? এই টুনি আমাকে চোর বলছে, টুনি আমাকে অপমান করছে। এই, তোরা দেখে যা, টুনি কত বড় সাহস। কাকলির চিৎকার শুনে বনের অনেক পাখি কাকলির বাড়িতে এসে ভিড় জমায়। এই টুনি, তোর এত বড় সাহস, তুই কিনা কাকলির বাড়িতে এসে কাকলিকে চোর বলছিস, তাও আবার তোর কাছে কোনো প্রমাণ নেই। এই টুনিকে ধরে তোমরা মারো, এই টুনিকে একটা চরম শাস্তি দাও তোমরা। আমাকে কিনা ও চোর বলে? আমি তো তোমাকে চোর বলিনি। শোনো, আমার কথা শোনো সবাই। টুনির কোনো কথাই কেউ কানে তোলে না। টুনিকে যখন মারতে সবাই এগিয়ে আসে, এদিকে কলা গাছের বশ কেটে যায়, আর কলা গাছ নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায়। এই কি, আমি এখানে ঘরের মধ্যে বন্দি কেন? এখানে আমাকে কে নিয়ে এসেছে? হ্যাঁ, আমার মনে পড়েছে, কাকুনি আমার শরীরে কি যেন তরল ছুঁড়ে মেরেছিল। তার মানে ওই তরলে কিছু একটা ছিল, যার কারণে আমি বশীভূত হয়ে গিয়েছিলাম। আর সেই সুযোগে শয়তান কাকুলি আমাকে তুলে এনে ঘরে রেখেছে। দাঁড়া, আজ আমি ওর ঘর ফেটে বের হব। এই কথা বলে কলা গাছ কাকুলির ঘর ফেটে বের হয়, আর সবাই সেই কলা গাছটাকে দেখতে পায়। আরে আরে, কাকুলির ঘর ফেটে কিনা কলা গাছ বের হলো, এ কেমন আজব ব্যাপার। ওই তো আমার জাদুই কলা গাছ। তার মানে কাকুলি, তুই আমার কলা গাছ চুরি করেছিস, আর তুই আমাকে অপবাদ দিচ্ছিস। টনি, ওই কাকুলি আমাকে চুরি করে এনেছে, আর একটা বশ করে বশীভূত করেছিল, আর কিছু তরল ছিটিয়ে আমাকে বশ করেছিল। মিথ্যে কথা, সব মিথ্যে কথা, আমি কিচ্ছু করিনি। তুই যদি কিছু না করিস, তাহলে আমার ঘর ফেটে কলা গাছ বের হলো কি করে? বনের পাখিরা দেখলে তো কে দোষী? ছি ছি কাকুলি, তুই এত খারাপ। এই, তোরা সবাই মার, কাকুলিকে ধরে মার। আমাকে মেরো না গো, আমি আর কখনো এমন অন্যায় করবো না। আমাকে ছেড়ে দাও আমাকে। কিন্তু বনবাসীরা কাকুলির কোনো কথাই শোনে না, কাকুলিকে মারতেই থাকে। আর এভাবেই কাকুলি তার শাস্তি পায়। আর টুনি কাকুলির ঘর থেকে কলা গাছ তুলে তার বাড়িতে নিয়ে যায়। তারপর সেই কলা গাছে সোনার কলা বিক্রি করে টুনি সুখে দিন কাটাতে থাকে।
চোর চোর, কে কোথায় আছো? আমার ঘরে যে চোর ঢুকেছে। চোর চোর, চোর যে আমার সবকিছু নিয়ে পালিয়ে গেল। কে কোথায় আছো? এভাবে টোনা মেয়েদের মতন একা কান্না জড়িয়ে দেয়। আর এদিকে টোনার এমন কান্নাকাটি শুনে প্রতিবেশীরা সেখানে চলে আসে। আরে আরে বোকা কোথাকার, তোর মতো একটা ছেলে পাখি ঘরে থাকতে কি করে চুরি হয় বলতো? তাছাড়া তুই আবার মেয়েদের মতো এমন ন্যাকা কান্না কেন করছিস? আমি তো ঘুমিয়েছিলাম, তবে আমি চোরকে দেখেছি। ওকে ধরে পিটুনি দিয়ে আমি আমার সব জিনিসপত্র ফেরত নিতে পারবো। তাহলে বলতো, বলতো দেখি, কে কে হয়ে হতচ্ছাড়া? আমি এক্ষুনি তাকে ধরে তার হাড় গোড় গুঁড়ো করবো। কালু কালু এসেছিল আমার ঘরে চুরি করতে। তোমরা সবাই মিলে ওকে ধরে শাস্তি দাও। কি, কালুর এত বড় সাহস! ও কিনা এসে তোর ঘরে আবার চুরি করছে? এই এই, চলো তো চলো, সবাই চলো। এরপর সবাই মিলে কালুর বাড়িতে যায় আর কালুকে কোনো কথাবার্তা ছাড়াই গণধোলাই করা শুরু করে দেয়। আরে আরে, তোমরা আবার আমাকে এভাবে কেন মারছো? ছাড়ো ছাড়ো আমাকে। আমি কি অপরাধ করেছি সেটা তো আগে বলো। তুই আমাদের টোনার বাড়িতে চুরি করেছিস, আর তাই তো আমরা সবাই মিলে তোকে গণধোলাই দিলাম। এবার তাড়াতাড়ি টোনার জিনিসপত্রগুলো বের কর তো, নয়তো কিন্তু আমরা সবাই মিলে তোকে ধরে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব, এই বলে দিলাম। আরে আরে, তোমাদের সবার মাথা ব্যথা কি গেছে নাকি বলো তো? তোমরা সবাই পাগল হয়ে গেছো। আমি তো দুদিন থেকে ভীষণ অসুস্থ। গতকালকে আমি অসুস্থ হওয়াতে খাবারের খোঁজে বাইরেও যেতে পারিনি, আর তোমরা কিনা আমাকে এইভাবে চোর বলছো? তোমাদের সবার যদি আমার কোনো কথা বিশ্বাস না হয়, তাহলে তোমরা সবাই মিলে আমার পুরো ঘর খুঁজে দেখো। এরপর সবাই মিলে কালুর পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কেউই কোনো কিছু আর খুঁজে পায় না। আমরা তো আজকে কোনো জিনিসই খুঁজে পেলাম না, কিন্তু কখনো যদি আমরা সবাই কোনো প্রমাণ পাই, তবে কিন্তু তোকে পুলিশের হাতে তুলে দেব, এই বলে রাখলুম। এরপর সবাই মিলে সেখান থেকে চলে আসে। এভাবেই রাত পেরিয়ে ভোর হয়ে আসে। এই এই চামেলি, চল চল, তোর তো ঘাস খাওয়ার সময় হয়ে এসেছে। আমি তোকে ঘাস খাইয়ে নিয়ে আসি। টোনা তার পোষা গাভীকে নিয়ে ঘাস খাওয়াতে চলে যায়। এদিকে রাজদরবারের রাজা তার মেয়েকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। আমার মেয়েটার যে পশু আর গাছপালাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, আর আমার মেয়ের সেই ক্ষমতার জন্য যে কোনো সময় ওর ওপর যে কোনো বিপদ নেমে আসতে পারে। না না, বাবা হয়ে আমি আমার মেয়ের এত বড় ক্ষতি কিছুতেই হতে দিতে পারি না। আমাকে আজকেই কোনো যোগ্য রাজকুমারের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে। কে কোথায় আছো? এক্ষুনি আমার মেয়ের জন্য স্বয়ংবর সভার আয়োজন করো। রাজার কথা মতো প্রহরীরা স্বয়ংবর সভার আয়োজন করে। সেখানে বিভিন্ন জঙ্গল থেকে রাজকুমারীরা এসে হাজির হয়। রাজকুমারী, তুমি দেখো তো তোমার কাছে কাকে বেশি যোগ্য মনে হয়, আমি তার সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দেব। যথাজ্ঞা বাবা, ঠিক আছে, তোমার কথাই সব হবে। আচ্ছা, আপনারা কেউ কি দৈব শক্তির অধিকারী? দৈব শক্তি ছাড়া চলাচল করতে পারেন না এমন কেউ কি এখানে আছেন? আমি আছি রাজকুমারী, তুমি আমার কাছে এলে আমি তোমাকে সব শক্তি দিয়ে পরিপূর্ণ করে রাখবো। দুঃখিত, তাহলে তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি তাকে বিয়ে করব যার প্রতি আমার মন দুর্বল হয়ে যাবে। রাজকুমারীর এমন কথা শুনে ঈগল বেজায় রেগে যায়। রাজকুমারী, এখনো সময় আছে। আমার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যাও, তবে আমি সবাইকে ছেড়ে দেব। হা হা হা। আমি কখনোই তোর কথায় রাজি হব না। সাহস থাকে তো আমার সঙ্গে লড়াই করে দেখা। ঈগল আর রাজকুমারী তাদের লড়াই শুরু করে দেয়। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলতে থাকে, আর সেই লড়াইয়ে ঈগল জিততে না পেরে মুখ দিয়ে আগুনের গোলা বের করতে থাকে। রাজকুমারীর প্রিয় গাছটাকে তো আমি নিতেই পারলাম না, তবে তাতে কি হয়েছে? রাজকুমারীর প্রিয় গাছটাকে তো আমি তার থেকে দূরে সরিয়ে দিতে পেরেছি। হা হা হা। এসব কথা বলে ঈগল অনেক দূরে চলে যায়, আর এইদিকে সব রাজকুমারীরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। বাবা, ও বাবা, এবার আমাদের কি হবে বাবা? আমরা এদেরকে কি করে প্রাণবন্তর করব সেটা তো বলো। আমি তো এর কোনো কিছুই বুঝতে পারছি না রে মা, তবে আত্মীয়বুড়ি হয়তো এর একটা সমাধান দিতে পারবে। চল, আমরা বরং তার কাছেই যাই।
এরপর রাজা আর রাজকুমারী মিলে আত্মীবুড়ির কাছে যেতে থাকে। আর এইদিকে তো টোনা সেই গাছটা পেয়ে ভীষণ খুশি হয়। আমার উঠোনে তো কোনো গাছই নেই, চল চল চামেলি, আমরা দুজন মিলে এই গাছটাকে আমাদের উঠোনে রোপণ করব, তাহলে যে আমার উঠানে লেবু চাষ হয়ে যাবে। এরপর টোনা তার গাভীটাকে নিয়ে বাড়িতে আসে আর উঠানে সে লেবুর গাছটা রোপণ করে দেয়। রোপণ করার সাথে সাথে টোনা তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ গাছটা যে হঠাৎ করে অনেক বড় হয়ে যায় আর তাতে অনেক লেবু ধরে। চামেলি রে, এ আবার আমি কি দেখছি রে? টোনা অবাক হয়ে গাছটার দিকে তাকিয়ে থাকে। এদিকে রাজা রাজকুমারী আত্মীবুড়িকে সব ঘটনা খুলে বলে। মহারাজ, এই বিপদ থেকে বাঁচতে হলে রাজকুমারীকে একটা ত্যাগ স্বীকার করতে হবে। আমি যে সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি, আপনি শুধু আমাকে বলুন আমাকে কি ত্যাগ স্বীকার করতে হবে। জঙ্গলের ভেতরে একটা অতি সাধারণ পাখি আছে যার নাম টোনা। ওই টোনার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে, আর আপনাদের অন্যতম অস্ত্র সেই লেবু গাছ, সেটাও আছে ওই টোনার কাছে। তার কারণে যে ওই টোনাকে আপনার বিয়ে করতে হবে রাজকুমারী। তাছাড়া আপনাদের বিয়ের পর আপনাদের দুজনের মধ্যকার শক্তি এক হয়ে মহাশক্তিতে পরিণত হবে, আর সেই মহাশক্তি দিয়ে আপনারা ওই রাক্ষসকে দমন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুড়িমা, আমি বরং তাই করব। এরপর রাজা রাজকুমারী মিলে টোনার কাছে যায়। তারপর তারা টোনাকে সব ঘটনা খুলে বলে আর রাজকুমারী টোনাকে বিয়ের প্রস্তাব দেয়। সব কথা শুনে টোনাও বিয়ের জন্য রাজি হয়ে যায় আর তাদের বিয়েও হয়ে যায়। রাজকুমারীকে আমি বলেছিলাম আমার হতে, কিন্তু রাজকুমারী তুই কিনা আমার হলি না, আর আমার শক্তিও অর্জন করা হলো না। তবে হ্যাঁ, আমার যখন শক্তি অর্জন করাই হলো না, তবে তো তোকে আর বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। টোনা, টোনা আর দাঁড়িয়ে থেকো না, আক্রমণ করো, আক্রমণ করো ওই রাক্ষসকে। তিনজন মিলে বেশ কিছুক্ষণ লড়াই করতে থাকে, আর লড়াই করতে করতে এক পর্যায়ে রাক্ষসের ডানা ভেঙে যায়। তার শক্তি কমে গিয়ে দুর্বল হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এটা তোরা একদম ঠিক করলি না, আমাকে বিনাশ করে একদম ঠিক করলি না। আমি আবারও আসবো, আবারও আসবো। এসব কথা বলতে বলতে রাক্ষসীগুলো অদৃশ্য হয়ে যায়, আর এদিকে সমস্ত মূর্তিগুলো আবারও প্রাণবন্ত হয়ে পড়ে। এরপর রাজকুমারী টোনাকে নিয়ে প্রাসাদে ফিরে যায়। তারপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এক জঙ্গলে এক টোনা পাখি তার স্ত্রী টুনি আর তাদের ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে থাকতো। টোনা ছিল কাঠ মিস্ত্রি, সে নানা রকমের ডিজাইন করে বাড়ি বানাতে পারতো। টনি, তাড়াতাড়ি হাত চালিয়ে কাঠগুলো রং করো। আমি অন্য কাঠগুলো বাহিরে সরিয়ে রাখছি। তাড়াতাড়ি কাজ না করলে যে আমার আবার দেরি হয়ে যাবে। টনি, তাড়াতাড়ি করো তুমি। সেই কখন থেকেই তো হাত চালিয়ে কাজ করছি টোনা। মা টুকি, আর ঘুমাস না রে মা, এবার তাড়াতাড়ি উঠে পড় তো। তোর বাবা একটা বড় কাজের অর্ডার পেয়েছে। ওঠ মা, একটু হাতে হাতে কাজগুলো সেরে দে রে মা। টুনির এমন চিৎকার শুনে ছোট্ট টুকির ঘুম ভেঙে যায়, আর টুকি বলে, ধুর মা, তুমি আমাকে শুধু শুধু কেন কাজ করতে বললো বলো তো? জানো না, কাজ করতে আমার একদম ভালো লাগে না, সব সময় শুধু আমাকেই কাজ করতে হয়। আমার আর এসব ভালো লাগে না, আমি কাজ করব না। এসব বলে ছোট টুকি কাঁদতে শুরু করে দেয়, আর টোনা আর টুনি নিজেদের কাজ করতেই থাকে। তাদের বাসার পাশ দিয়ে যাচ্ছিল পাখির রানী মিষ্টিটিয়ে। হঠাৎ করে কান্নার শব্দ পেয়ে মিষ্টিটিয়ে টুনিদের বাড়ির সামনে আসে। এ কি রানীমা আপনি? আর আপনি হঠাৎ আমাদের বাসায়? কিছু কি বলবেন রানীমা? কিছু না টুনি, আমি আসলে কান্নার শব্দ পেয়ে এখানে এলাম। আর এভাবে কে কান্না করছে? মিষ্টিটির মুখে এসব কথা শুনে টুনি অনেক ভয় পেয়ে যায়, আর মিথ্যে মিথ্যে বলতে থাকে, রানীমা, আমার মেয়ে ওভাবে কান্না করছে রানীমা,
আসলে এই কাঠের কাজগুলো করতে ও অনেক ভালোবাসে। আমরা দুজনে কাজ করছি তো, আর ওকে দিচ্ছি না বলেই ওভাবে কান্না করছে। আসলে আমার মেয়ে ওর বাবার মতো অনেক নকশা করে বাড়ি বানাতে পারে রানীমা। আমার মেয়ে এসব কাজে একদম পারদর্শী। সত্যি নাকি টুনি? আমি তো আগে জানতাম না তোমার মেয়ে এত কাজে পারদর্শী, আবার বলছো নকশাও করতে পারে। তবে যদি তাই হয় তুমি তোমার মেয়েকে ডাকো তো, আমি ওকে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব আর ওকে দিয়ে আমার বাড়ি বানিয়ে নেব। মিষ্টি টিয়ের মুখে এসব কথা শুনে টুনি অনেক খুশি হয় আর টুকিকে ডাকতে যায়। মা টুকি, মা টুকি, তুই জানিস তোকে না রানীমা ডাকছে। চল মা, রানীমা তোকে তার রাজপ্রাসাদে নিয়ে যাবে। যা মা যা, তুই ওখানে গেলে অনেক ভালো থাকবি রে মা। এখানে তো আমরা তোকে ভালো কিছু খাওয়াতেই পারি না। না না, তোমাকে আর বাবাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার চাই না ভালো খাবার মা, আমি এখানেই ভালো আছি মা। আমার যে কাজ করতে একদম ভালো লাগে না। এরপর টুনি টুকিকে আরো অনেক বোঝাতে থাকে। তখন টুকি রাজি হয়ে রানীমার সঙ্গে রাজপ্রাসাদে যায়। তখন মিষ্টি দিয়ে টুকিকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। এখানে দাঁড়াও টুকি, আমি কাজের ব্যবস্থা করছি। প্রহরী, প্রহরী, এখানে অনেকগুলো কাঠ নিয়ে এসো। এরপর প্রহরী সেখানে অনেকগুলো কাঠ আর বাড়ি বানানোর অনেক সামগ্রী নিয়ে আসে, যা দেখে টুকি অনেক অবাক হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। শোনো টুকি, এই সবগুলো জিনিস নাও, আর এগুলো দিয়েই তুমি আমাকে সুন্দর করে রাজপ্রাসাদের মতো একটা গোলাপি বাড়ি বানিয়ে দেবে, বুঝেছো? সেই বাড়িটা যেন সবার অনেক পছন্দ হয়। আর এই কাজটা তুমি দুদিনের মাঝে করতে পারলেই আমি বুঝবো তুমি অনেক পরিশ্রমী আর এই বনে সব থেকে পরিশ্রমী পাখি। এটা যদি তুমি করতে পারো তাহলে আমি আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। আর আমি এটাও বিশ্বাস করি যে মেয়ে এত সুন্দর বাড়ি বানাতে পারে সে নিশ্চয়ই প্রতিভাবান, আর আমি তাকে আমার ছেলের বউ বানাবো। যাও টুকি, কাজে লেগে পড়ো। এই কথা বলে রানী মিষ্টি দিয়ে সেখান থেকে চলে যায়। আর এসব দেখে টুকি মনে মনে ভাবতে থাকে, হায় ঈশ্বর, এবার আমি কি করব? আর এতগুলো কাঠ দিয়ে আমি কিভাবে রাজপ্রাসাদের মতো বাড়ি বানাবো? তাও আবার দুদিনের মাঝে গোলাপি বাড়ি। এটা যদি আমি এখন করতে না পারি তাহলে রানীমা আমাকে অনেক শাস্তি দেবে। এসব কথা ভেবে টুকি অনেক কান্না করতে থাকে। ঠিক তখনই সেখানে একটা কালো কুৎসিত চেহারার সুখী পায়রা আসে। সে কি? কে তুমি? আর তুমি এখানে এভাবে কান্না করছো কেন বলো তো? আমাকে তুমি সবটা বলো, আর দেখি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারি কিনা। এরপর টুকি সম্পূর্ণ কথা সুখী পায়রাকে খুলে বলে। সব শুনে সুখী পায়রা বলে, তুমি কোনো চিন্তা করো না মেয়ে, আমি তোমাকে সাহায্য করব। তবে আমার একটা শর্ত আছে, আর সেটা হলো তোমাদের বিয়ের দিন তুমি রাজপ্রাসাদে সবার সামনে আমাকে দিদি বলে পরিচয় দেবে। এবার বলো তো, এদিকে তুমি রাজি আছো টুকি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। এবার তুমি আমাকে সাহায্য করো, আমার যে অনেক ভয় করছে। রানীমা যদি এখন চলে আসে তাহলে কি হবে? তাড়াতাড়ি তুমি কাজ করো। এরপর সুখী পায়রা জাদু করে রাজপ্রাসাদের মতো একটা সুন্দর গোলাপি বাড়ি বানিয়ে দেয়। এরপর দুদিন পার হতেই রানীমা সেখানে আসে আর গোলাপি বাড়ি দেখে অনেক অবাক হয়ে যায়। ও মা, কি সুন্দর বাড়ি বানিয়েছো তুমি টুকি। আমি তো তোমাকে দুদিন সময় দিয়েছিলাম, আর তুমি এই দুদিনের মধ্যে এত সুন্দর গোলাপি বাড়ি বানিয়ে ফেললে। তুমি সত্যি অনেক পরিশ্রমী টুকি। তোমার আচরণ এবং তোমার কাজ সত্যি আমাকে মুগ্ধ করেছে। আমি আগামী 5 তারিখে তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে সম্পূর্ণ করব। এরপর মিষ্টি দিয়ে খুশি হয়ে টুকিকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যায়। এরপর দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসে আর মিষ্টি দিয়ে বিয়ের সব আয়োজন শুরু করে। এইদিকে টুকির নিমন্ত্রণে সুখী পায়রা সেই রাজপ্রাসাদে আসে। এ কি, কে তুমি? আর আমি তো কখনো তোমাকে এই বনে দেখিনি। আর তোমাকে আমার ছেলের বিয়েতে কে নিমন্ত্রণ করেছে? আসলে রানীমা, ওটা আমার দিদি, আর আমার বিয়েতে আমি আমার দিদিকে নিমন্ত্রণ করেছি। এসো দিদি, এখানে এসো।
কিন্তু টুকি, তুমি এত সুন্দর দেখতে আর তোমার বোন এত কুৎসিত কেন? কি বিচ্ছিরি দেখতে। আসলে রানীমা, আমার দিদি অনেক পরিশ্রমী আর আমি তো আমার দিদির কাছ থেকে কাজ শিখেছি। আর দিদি কাজ করতে করতে এইরকম অবস্থা হয়ে গেছে। অনেক পরিশ্রম করতো তো, তার জন্যই কঠোর পরিশ্রমে দিদির চেহারা নষ্ট হয়ে গেছে। এসব শুনে মিষ্টি দিয়ে আর কিছুই বলে না, আর অনেক ধুমধাম করে টুকি আর তার ছেলের বিয়ে দেয়। আর এভাবে 2 দিন কেটে যায়। একদিন সুখী পায়রা রাত 12টার পর সে গোলাপি বাড়িতে দেখা করার জন্য খবর পাঠায়। আর রাত হতেই টুকি সেই গোলাপি বাড়িতে আসে। আর ঘরে গিয়ে সুখী পায়রাকে দেখে তো টুকি একদমই চমকে যায়, কারণ সুখী পায়রা দেখতে অনেক সুন্দর হয়ে গিয়েছিল। হে কি দিদি, তুমি তো অনেক কালো আর কুচি ছিলে দেখতে, তাহলে হঠাৎ করে এত সুন্দর হলে কি করে? আসলে টুকি, এর পেছনে একটা বড় রহস্য আছে গো। আর তা হলো, আমি এক জাদুকরি ঈগলের কাছ থেকে জাদুবিদ্যা শিখেছিলাম। আর জাদুবিদ্যা শেখার পর আমি তাকে কোনো সম্মান করিনি। এই জন্য সে আমার উপরে অনেক রাগ করে আর তার জাদু শক্তির মাধ্যমে আমাকে অনেক কালো আর কুৎসিত বানিয়ে দিয়েছিল। আর বলেছিল কেউ যদি আমাকে তার আত্মীয় বলে পরিচয় দেয় তাহলে আমার নাকি এই অভিশাপ কেটে যাবে। আর আজ তোমার জন্যই আমি আগের রূপ আবার ফিরে পেলাম টুকি। সে যাই হোক না কেন, আমি যখন তোমাকে একবার দিদি বলে ডেকেছি তাহলে তুমি আমার নিজের দিদি, বুঝেছো? টুকির এমন কথা শুনে সুখী পায়রা অনেক খুশি হয় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক হাসতে থাকে।